আমাদের উদ্দেশ্য ছিল কি বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ তৈরি করা এবং কোটার যুক্তির সংস্কার করা। তাহলে কোটার যুক্তির সংস্কার হলে দেশের মেধাবীরা চাকরি পাবে এবং দেশ মেধাভিত্তিক দেশ তৈরি হবে। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখতে পেলাম বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে অন্যায়, অনিয়ম আর দুর্নীতি, তখন মনে হচ্ছে আসলে শুধু কোটার যুক্তির সংস্কার করলে হবে না, পুরো দেশকেই সংস্কার করতে হবে। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আমাদের জেনারেশন জি, প্রজন্ম জি নতুনভাবে দেখতে শিখিয়েছে। অর্থাৎ আপনাদের যে এই যে দুর্বার আন্দোলন এবং তারপরে যে নতুন বাংলাদেশ, সেটিকে বড় পরিসরে উনি কিন্তু তুলে ধরেছেন গোটা বিশ্ববাসীর কাছে। এমনও বলা হচ্ছে যে এটি অনেকের ক্ষেত্রেই উৎসুকভাবে জানতে চাইছে যে কিভাবে এটি সম্ভব হলো। সুতরাং আপনাদের দায়িত্বের জায়গাও কিন্তু অনেক বেশি। সেই জায়গায় আপনাদের এই মুহূর্তের পথ চলা বা ধরেন সরকারের সাথে কিভাবে চলছেন আপনারা, আপনাদের জায়গাটা কেমন? ধন্যবাদ। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে কেন্দ্র করে অনেক রকম পরিবেশ তৈরি হচ্ছে। চাওয়া একদিক দিয়ে, আরেকদিকে হচ্ছে মানুষের উৎকণ্ঠা আছে, সংকট আছে, এবং সেই সংকটটাকে কাটিয়ে কীভাবে সম্ভাবনা দ্বার উন্মুক্ত করা যায় সেই বিষয়ে প্রশ্ন রয়েছে, বাস্তবতাও রয়েছে। আপনি যে বিষয়টা বললেন যে ডক্টর ইউনূস স্যার জাতিসংঘের অধিবেশনে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে কিন্তু প্রত্যেকটা বিষয় তুলে ধরেছেন। বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা সেখানে তুলে আসছে, এবং তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে ইতিবাচক একটা আবহাওয়া ছিল বিশ্ব পর্যায়ে, যেমন প্রায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সহ প্রায় 12টি দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করেছেন। পাশাপাশি কিন্তু আমরা সাইডলাইনে দেখেছি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট সহ প্রায় 40টি সংস্থার সাথে বৈঠক হয়েছে, যা ইতিপূর্বে এতটা বিরল একটা ঘটনা ঘটেছে এবং সবার কাছে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। এখন আমরা যে বিষয়টা বলি, দেখেন আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমাদের উদ্দেশ্য ছিল কি বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ তৈরি করা এবং কোটার যুক্তির সংস্কার করা। তাহলে কোটার যুক্তির সংস্কার হলে দেশের মেধাবীরা চাকরি পাবে এবং দেশ মেধাভিত্তিক দেশ তৈরি হবে। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখতে পেলাম বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে অন্যায়, অনিয়ম আর দুর্নীতি, তখন মনে হচ্ছে আসলে শুধু কোটার যুক্তির সংস্কার করলে হবে না, পুরো দেশকেই সংস্কার করতে হবে। তারই লক্ষ্যে কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজের আহ্বানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলে 5ই আগস্ট ঘটেছে এবং নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এবং এই বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের অনেক বেশি আকাঙ্ক্ষা, অনেক বেশি স্বপ্ন, যেই জিনিসগুলো আমরা বিগত সময় পাই নাই। স্বাধীনতা পরবর্তী সময়টা বলেন, 71 সালে স্বাধীন হলো, আলটিমেটলি দেশের জনগণ স্বাধীনতা পেয়েছিল 90 ডিসেম্বরের পরে। কারণ 71 থেকে 72, 75 বাকশাল থেকে শুরু করে একটার পর একটা, যে 90 স্বৈরাচার পতনের পরে কিছুটা মানুষ স্বাধীনতার দিকে কিছুটা পেয়েছে, কিন্তু পরবর্তীতে আবার একদল আবার একদল এক শাসন, পরবর্তীতে আবার 2007 সালে বা 1/11 পরবর্তীতে আবার মানুষের স্বপ্ন যে চিন্তা ছিল সেটাও ভুলুণ্ঠিত হয়েছে। যার কারণে এখন এই ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী সময়টায় প্রত্যেকটা মানুষ অনেক বেশি আশা নিয়ে বসে আছে যে আমরা অতি দ্রুত সময় কিছু করব। আবার অনেকের মধ্যে এটাও আছে, যেমন আমরা মনে হয় যে আলাদিনের চেরাক নিয়ে বসছে, দ্রুত সময়ের মধ্যে করে ফেলবে। এই জিনিসটাও আবার কিছু বিষয় আছে। আপনি যে বিষয়টা অ্যাড্রেস করলেন যে আপনারা কিভাবে আগাচ্ছেন বা আপনাদের সরকার, বা আমি এই বিষয়টা দ্বিমত করছি, ছাত্র নাগরিকের অভ্যুত্থান পরবর্তী সরকার, এটা 18 কোটি মানুষের সরকার। অবশ্যই, নিঃসন্দেহে। আমি একটুখানি যুক্ত করে দিই, আপনি বলছিলেন যে 90 পরবর্তী যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এবং 2007-এর পরেও যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এবং বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতা সম্মিলিতভাবে বারংবার সেই পথটা তৈরি করেছে, কিন্তু আবার আশাহত হয়েছে মানুষ, অর্থাৎ সেই পথে যায়নি। সেই জন্য প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসে, এবারকার যে নতুন বাংলাদেশ সেটি অন্যান্য পরিস্থিতির চেয়ে নিঃসন্দেহে আলাদা, কিন্তু সেটি ধরে রাখার কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জের জায়গা আছে। সেটি আপনারা মনে করেন কিভাবে, বা আস্থার জায়গা আনাটা? অবশ্যই আমরা একটা বড় একটা চ্যালেঞ্জ অবশ্যই মনে করি, কারণ এই বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় প্রতারিত হয়েছে। 71-এর পরবর্তী সময় হয়েছে, 75-এ হয়েছে, 90-এর পরবর্তী সময় হয়েছে, 1/11 পরবর্তী সময় দেখতে পেয়েছি গত 16 বছরে জনগণের ভোটে ছাড়াই নির্বাচিত সরকার হচ্ছে, নামে বলতেছি। তো এই দেশের মানুষ তো বিভিন্ন সময় প্রতারিত হয়েছে। তো এখন যে অন্তর্বর্তী সরকার আসছে, তারপর কিছু মানুষের মানে প্রতিবন্ধকতা থাকতে পারে যে এই গভর্নমেন্ট কতটুকু কী করবে। তবে আমরা মনে করি আমরা এই সরকারকে দেশের মানুষ যেভাবে গ্রহণ করেছে এখন পর্যন্ত, গত প্রায় 50 দিন হলো এই সরকারের মেয়াদ, মানে শিশু একটা সরকার বলা যায়, এই সময় বিগত সময়ের চেয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছে।
তবে একটা সরকারকে তো আর 40 দিন 50 দিন দিয়ে জাজ করা যাবে না। তবে আমরা মনে করি আইন শৃঙ্খলা বা পরিস্থিতির অবনতি যেটা ঘটেছে সেটাকে স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসা বড় একটা চ্যালেঞ্জ বর্তমান সময়, যেটা আমরা ফেসি শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে এটা স্বীকার করতে হবে, যেটা আমাদের নাই, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। পাশাপাশি আমাদের অর্থনৈতিক একটা ভঙ্গুর একটা অবস্থা রয়েছে, সেটাকে পুনর্গঠন করা এবং বিচার ব্যবস্থাকে পুনর্গঠন করা। দেখেন, আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার পরবর্তীতে যদি কাউকে গড হিসেবে মনে করে সেটা হচ্ছে কিন্তু বিচারক, যাদের কাছে আমরা ন্যায় বিচার বা প্রত্যাশা করি, কিন্তু তাদের কাছে কিন্তু ন্যায় বিচার পাই নাই। এই বিগত সময়গুলোতে একজন আওয়ামী লীগ বিরোধী হলেই, সে ছাত্রদল করুক, শিবির করুক, ছাত্র অধিকার পরিষদ করুক, বাম রাজনৈতিক দল, যেই দলই করুক না কেন, শুধু এন্টি আওয়ামী লীগ হলেই তাকে বিচারপতি কোনো কিছু না দেখেই 10 দিনের রিমান্ড। এই যে কালচার, এটা আমরা চাই না। মানুষকে রিমান্ডে যে নির্যাতন, সেই টেবু থেকে আমাদের বের হতে হবে।